ধরো প্রথমেই হচ্ছে ভেক্টর আর স্কেলার। স্কেলারকে আমরা অদিক রাশি বলি, ভেক্টরকে সদিক রাশি বলি, এটা তোমরা অনেক আগে থেকেই জানো, 9-10 থেকেই জানো। সম্পূর্ণভাবে প্রকাশের জন্য স্কেলার শুধু মান দরকার, আর ভেক্টর হচ্ছে মান আর দিক দুইটাই দরকার। এই বিষয়গুলো তো তোমরা অবগত। কিন্তু অনেক সময় না আমরা হচ্ছে ভুলে যাই যে কোনটা কোনটা স্কেলার হতে পারে, কোনটা কোনটা ভেক্টর হতে পারে। যেমন তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বললে অনেকের মনেই ইচ্ছা করবে যে ও আচ্ছা, তড়িৎ প্রবাহ, এটার তো একটা একটা দিক আছে, মেবি এটা হচ্ছে মানে ভেক্টর রাশি। বাট দেখো, তড়িৎ প্রবাহ কিন্তু ভেক্টর না। তড়িৎ প্রবাহ বা আই যেটাকে আমরা বলি, আই, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কেলার। আবার প্রেসার যদি আমরা বলি, প্রেসার যদিও বল বাই ক্ষেত্রফল, কিন্তু প্রেসারটাও কিন্তু অ্যাকচুয়ালি স্কেলার রাশি। আবার কিছু কিছু টার্ম আছে যেগুলো শুনে মনে হয় ভেক্টর। যেমন আমরা কথায় কথায় বলি না যে কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ, সরণ জিনিসটাকে তো আমরা ভেক্টর হিসেবে জেনে এসেছি। তাহলে কৌণিক সরণ কি ভেক্টর? শুনে মনে হতে পারে যে ও আচ্ছা, সরণ যেহেতু বলছে তাহলে তো নিশ্চয়ই ভেক্টর। বাট আসলে কিন্তু না। ভেক্টরে কিছু রুল কিন্তু ফলো করে। যেমন ধরো, একটা ভেক্টর যদি হয় এ, আর আরেকটা ভেক্টর যদি হয় বি, তাহলে এ আর বি এইভাবে যোগ করলে যেই কথা, আমি যদি বি আর এ এইভাবে ভেক্টরকে যোগ করি তাহলে কিন্তু একই কথা, অর্ডারের উপরে ডিপেন্ড করে না। বাট কৌণিক সরণের বেলায় কিন্তু তা হয় না। এটা ডিপেন্ড করে কোন অ্যাক্সিসের রেসপেক্টে তুমি ঘুরাচ্ছ। যদি একই অ্যাক্সিস হয়, একই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি ঘুরাও একটা জিনিসকে, তাহলে পরপর দুইবার ঘুরাইলে যেই জায়গায় যাবে, আগে পিছে করলে চেঞ্জ হবে না। কিন্তু অ্যাক্সিস যদি চেঞ্জ হয় তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। কাজে এই যে এই জিনিসগুলা, এগুলা আসলে হচ্ছে একটু মানে ডিফারেন্ট ব্যাপার স্যাপার। তো এই জন্য বাংলায় আমরা হচ্ছে কৌণিক সরণ বললেও ওইখানে আবার হচ্ছে ভেক্টরের যে ক্রাইটেরিয়া গুলা, এগুলো আবার ফলো করতেছে না। কাজেই এই জায়গা থেকে অবজেক্টিভ কিন্তু আসার চান্স আছে। কিরকম চান্স আছে? তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দাও, বা তুমি তো একই প্রস্তুতিতে ভার্সিটিতেও পরীক্ষা দিতে পারবা, আবার বায়োলজির সাথে থাকলে তুমি মেডিকেলেও পরীক্ষা দিতে পারবা। ওইখানে কিন্তু এই জিনিসগুলো আসে যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। সো এই জিনিসগুলা তোমাদের বইয়ে দেওয়া আছে সুন্দর করে। তোমরা কিন্তু অন্তত একবার এই জিনিসগুলা দেখে যাবা যে কোনটা কোনটা স্কেলার রাশি, কোনটা কোনটা ভেক্টর রাশি। দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। বিকজ এখান থেকে যদি কোনো একটা অবজেক্টিভ চলে আসে, এন্ড জাস্ট একবার দেখে না যাওয়ার কারণে তোমার যদি এটা মিস হয়, তাহলে কিন্তু তোমার অনেক আফসোস থেকে যাবে। সো এটা যাতে না হয়, সো খেয়াল রাখবে কোনটা কোনটা স্কেলার রাশি, কোনটা কোনটা ভেক্টর রাশি, অফকোর্স। এরপরে ভেক্টরের একদম শুরুতেই আমরা যেটা এনকাউন্টার করে থাকি সেটা হচ্ছে ভেক্টরের লব্ধির সামান্তরিক সূত্র। এটা আমরা সবাই জানি। বাট এই সামান্তরিক সূত্রটা তোমাকে শেখানো হচ্ছে কি কারণে? যাতে তুমি কি হচ্ছে এই যে শুধুমাত্র এই যে এখানে যে ফর্মুলাটা দেওয়া, এই ফর্মুলা অনুযায়ী এই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এর মাধ্যমে হচ্ছে একটা অ্যান্সার বের করতে পারো, এইটা কি উদ্দেশ্য? নাকি সাবসিকুয়েন্টলি তুমি অন্য যত চ্যাপ্টারে ভেক্টর এনকাউন্টার করবা, যেমন নিউটনিয়ান মেকানিক্স হতে পারে, সেখানে বল আছে, তারপর হচ্ছে স্থির তড়িৎ হতে পারে, সেই স্থির তড়িতে তোমার হচ্ছে একাধিক প্রাবল্য, একাধিক বল, এগুলো হচ্ছে যোগ করতে হয়, তখন কিন্তু এই ভেক্টরের সামান্তরিক সূত্রটা তোমার কাজে লাগবে। ইন দ্য মিন টাইম শাহরিয়ার বলেছো যে ভাইয়া কোন রাইটারের বই ফলো করবো, একটু যদি বলতেন। শাহরিয়ার, তুমি ইন্টারে যে বইটা পড়েছো সেটা পড়লেই চলবে। এর বাইরে রেকমেন্ড করতে চাইলে আমি প্রামাণিক স্যার কিংবা গিয়াসুদ্দিন স্যার কিংবা সেলু স্যারের বইয়ের কথা বলবো। বাট আপাতত তোমার না কিনলেও চলবে, বিকজ আমরা যে তোমাদের যে লেকচার শিট গুলো প্রোভাইড করি বা কনসেপ্ট বুক গুলো প্রোভাইড করি, ওর মধ্যে ওইসব বইয়ের অঙ্ক অলরেডি আছে। আচ্ছা, এখন এই যে আমরা যে সামান্তরিক সূত্র দিয়ে প্রবলেম সলভ করি, দুইটা ভেক্টরের লব্ধি বের করি, এর জন্য কিন্তু শর্ত আছে কিছু। শর্ত কি জিনিস? শর্ত হচ্ছে দুইটা ভেক্টর একই জাতীয় হইতে হয়, একই বিন্দুতে কাজ করতে হয়, সাইমালটেনিয়াসলি কাজ করতে হয়, এগুলো তোমরা জানো, বইও লেখা ছিল। যেমন আমি চাইলেও সরণের সাথে ত্বরণ যোগ করতে পারবো না, দুইটা সরণ আমি এই সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ করতে পারবো, বা দুইটা বল যোগ করতে পারবো, বলের সাথে আবার ত্বরণ যোগ করতে পারবো না। সো এই কথাগুলো কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ আলফা। এই মধ্যবর্তী কোণ কথাটা অনেকে হচ্ছে বুঝে না। কেন বুঝে না? তার রিজনটা হচ্ছে, এই দেখো, আমরা সব সময় এইভাবে দেখে অভ্যস্ত যে এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মাঝখানে এই অ্যাঙ্গেলটা আলফা, কেউ আর এত চিন্তা করি না। আমি যদি এটাকে এইভাবে আঁকতাম, এই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এইখান থেকে আমি যদি বি ভেক্টরটাকে আঁকতাম, তখন এই অ্যাঙ্গেলটা যদি আমি বলে দিতাম যে বলতো এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত?
তখন চট করে অনেকেই না ভেবে কি উত্তর দিয়ে ফেলবে জানো? উত্তর দিয়ে ফেলবে 120 ডিগ্রি। বাট ইউ নো বেটার যে এটা আসলে 120 ডিগ্রি না। আমরা যদি এ কে এক্সটেন্ড করি বা এ কে যদি সামনে নিয়ে আসি, তাহলে এ আর বি এর পাদবিন্দু বা শুরুর বিন্দু যদি একই জায়গায় থাকে, তখন এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। অথবা এদের প্রান্তবিন্দু বা তীর চিহ্নওয়ালা গুলো একসাথে থাকলেও হবে, তাতেও হচ্ছে 60 ডিগ্রি তুমি পাবা। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে চ্যাট বক্সে অনেকে 60 ডিগ্রি লিখেছো। সো এই সিম্পল তথ্যটা তোমরা সবাই জানলেও অনেক সময় অনেক সময় তাড়াহুড়ার মোমেন্টে এই জিনিসটা ভুল হয়ে যায়। তো এটা যাতে তোমাদের ভুল না হয়, তারপরে আমরা হচ্ছে লব্ধি যেটা বের করি, আর এই আর এর সাথে যদি পি এর অ্যাঙ্গেল বের করতে চাই, এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিয়েছি থিটা পি। এই থিটা পি এর ফর্মুলাটা দেখো এখানে লেখা আছে, tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা মনে রাখার জন্য খুব সহজ একটা বুদ্ধি হচ্ছে, এই লব্ধিটা এই থিটা পি অ্যাঙ্গেলটা কার সাথে করলো? পি এর সাথে। সো এইখানে নিচে পিটা দেখো আলাদা আকারে আছে, আর উপর হচ্ছে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে কিউ কজ আলফা। সো এইভাবে সহজে মনে রাখা যায়, যার সাথে অ্যাঙ্গেল সে এখানে আলাদা করে থাকবে। তাই যদি হয় তাহলে তুমি এখন আমাকে বলো, থিটা কিউ যদি আমি চাই, মানে কিউ এর সাথে আমাদের এই আর ভেক্টরটা যেই অ্যাঙ্গেলটা করলো, এটা যদি আমরা এইখানে লিখি যে এটার নাম হচ্ছে থিটা কিউ, এই থিটা কিউটা তাহলে কত হওয়া উচিত? তাহলে থিটা কিউটা আমরা এখানে লিখে ফেলতে পারি। আমি একটু এটা মুছে নেই আগেরটা, এই যে দাগটা মুছে দিলাম। সো এখানে থিটা কিউ এর জন্য এখানে কিউ কে আলাদা রাখবো, তাহলে এখানে হবে পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা, দ্যাটস ইট, আর কিছু না। আর সর্বোচ্চ সর্বনিম্ন মান এটা তোমরা অলরেডি জানো, এটা অনেক আগে থেকেই তোমরা পড়ে এসছো, যে দুইটা ভেক্টর যদি আমরা লব্ধি করি তাহলে সর্বোচ্চ মান হয় জাস্ট তাদের যোগফল, মানে পি প্লাস কিউটাই ম্যাক্সিমাম, আর পি আর কিউ এর ডিফারেন্স এটাই হচ্ছে মিনিমাম। ডিফারেন্স কেন লিখলাম? আমি তো জানি না পি বড় নাকি কিউ বড়, আমার জানা থাকলে তখন আমি হচ্ছে ওইভাবে লিখতে পারতাম, জাস্ট এই জন্য ডিফারেন্সটা দিয়ে লিখলাম। তো এইভাবে হচ্ছে আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম এগুলো হচ্ছে বলতে পারি। আচ্ছা, এইবার সে যদি একটা খুব চমৎকার প্রশ্ন করেছো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের সবার, সে যদি প্রশ্নটা সবাই একটু খেয়াল করো, সে যদি বলেছো যে ইঞ্জিনিয়ারিং এ ফিজিক্সের মেইনলি প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কি মেইন বইটাই পড়বো নাকি উদ্ভাসের বইগুলা পড়লেই হবে? সহজ অ্যান্সার হচ্ছে উদ্ভাসের বইগুলো পড়লেই হবে। কেন? কারণ বিভিন্ন মেইন বইয়ে যে প্রবলেমগুলো দেওয়া, সেগুলোর কম্পাইলেশন তুমি উদ্ভাসের যে ইয়েটা পাবে সেটাতে, কোশ্চেন ব্যাংক বলো, তারপরে হচ্ছে আমাদের কনসেপ্ট বুক বলো, সেগুলোতে পাবে এইটা। আচ্ছা, ও থিটা তো তাহলে ট্যান ইনভার্স হবে, রাইট। আমি এখানে ট্যান ইনভার্সটা এখনো লিখি নাই, ট্যান ইনভার্সটা আমি লিখে দিচ্ছি। আমি মাঝখানে অ্যান্সার দিচ্ছিলাম প্রশ্নের, এই জন্য হচ্ছে খেই হারিয়ে ফেলছিলাম। সো এই যে দেখো আমি এটাকে সরিয়ে এই জায়গায় ট্যান ইনভার্স কথাটা লিখে দিলাম। থ্যাংক ইউ আমাকে, যারা যারা মনে করিয়ে দিয়েছো আমাকে, হচ্ছে রোদসী, বিন্তু, তারপর হচ্ছে শুভ, তোমরা সবাই মনে করিয়ে দিয়েছো, থ্যাংক ইউ তোমাদের। সো যেটা বলছিলাম ওই প্রশ্নটাতে আবার একটু ফিরে আসি। উদ্ভাসে অলরেডি যে ম্যাটেরিয়াল তোমাদের দেওয়া হয়েছে, অনেস্টলি যদি বলি, সবগুলা ম্যাটেরিয়াল শেষ করা এক্সট্রিমলি টাফ। বিকজ তুমি কোশ্চেন ব্যাংক দেখবে, তুমি কনসেপ্ট বুকের প্রবলেম সলভ করবে, তারপরে আবার হচ্ছে প্র্যাকটিস বুক আছে তোমাদের। সো সত্যি কথা বলতে কেউ যদি সিনসিয়ারলি কনসেপ্ট বুকের সবগুলো প্রবলেম শেষ করে, আর যদি তার পাশাপাশি প্রশ্ন ব্যাংক দেখে, ইনাফ, মোর দেন ইনাফ। প্র্যাকটিস বুকে তুমি হচ্ছে আরো বাড়তি প্রবলেম পাবে প্র্যাকটিস করার জন্য। মেইন বইয়ের যে প্রবলেমগুলা সেগুলাই দেখবা কম্পাইল করে বিভিন্ন বই থেকে তোমাদের প্র্যাকটিস বুকে দেওয়া আছে, তারপরে কনসেপ্ট বুকে দেওয়া আছে। সো সমস্যা তো নাই, তুমি হচ্ছে এটা ধরে